বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বর আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। আমার বুকটা ধক করে কেঁপে উঠল, হৃৎপিণ্ডটা থেমে গেল। আমি বাকরন্দ হয়ে দাঁড়িয়ে আছি। কাল রাতে এই মহানায়ক আমাকে বলেছে সে ট্যুরে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা থাকলে ফোন বন্ধ দেখাবে, অথচ সে সুজা বিয়ের পিড়িতে। 2 বছর 15 দিনের রিলেশন আমাদের, কত খুনসুটি আর ভালোবাসার স্মৃতি আমাদের। আমার চোখে রাফি সৎ নম্র ভদ্র ছেলে। তার চেয়ে বড় কথা, আমাকে নিয়ে ভীষণ সিরিয়াস সে, খুব কেয়ারিং ছেলে। অথচ ছেলেটা না জানিয়ে সোজা অন্য মেয়েকে বিয়ে করতে চলে এলো, অথচ আমি টু শব্দটুকু জানলাম না। বিয়েটা যেহেতু ঘরোয়া ভাবে, তাই সবাইকে ড্রয়িং রুমের পাশেই রুমটিতে বসানো হয়েছে। অধীর আগ্রহী নিয়ে হবু দুলাপিকে দেখতে লাগলাম। জানালার ফাঁক দিয়ে চোখ রাখতেই রাফিকে দেখলাম। অনেকগুলো ছেলের মধ্যে রাফি দবদবে সাদা পাঞ্জাবি পরে আছে। রাফি বলেছিল রাতের গাড়িতে সে চট্টগ্রামে যাচ্ছে, অথচ সেই সিরাজগঞ্জেই। ভাবলাম বন্ধুর বিয়ে তো হয়তো এসেছে। পাশে থাকা লিলিমাকে বললাম, বর কোনটা রে? লিলিমা অনিমার ছোট বোন। সে হাতের ইশারায় দেখালো রাফিকে। আমি পুরো কনফিউজ ছিলাম যে রাফি বর হতেই পারে না। লিলিমা বলল, চলো ভিতরে চলো। আমি বললাম, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি যাও, আমি পরে আসছি। ও চলে গেল। পায়ের তালাতে যেন সুপারগুলোতে লাগানো হয়েছে আমার, ওইখান থেকে সরতেই পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিল। পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। আমি নড়তে পারছি না। এত ভালোবাসার মানুষটা না জানিয়ে বিয়ে করতে চলে এলো, কিন্তু কেন? আজ অনিমার বিয়ে। অনিমা আমার স্কুল জীবনের বান্ধবী, খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের। অনিমার বাবাও আমার বাবার ক্লোজ ফ্রেন্ড। বাবার জব ট্রান্সফারের সাথে আমার শিফট হয়েছে ঢাকায়, তাই দেখা সাক্ষাৎ কমই হয়, তবে কথা হয় প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম অনিমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে। তাই আমরা যেন এখনই ঢাকা থেকে সিরাজগঞ্জ চলে আসি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না এসে কি পারি চলে আসলাম। ওইদিকে রাফিকে বলতে পারিনি, কারণ তার ফোন সুইচ অফ ছিল। রাফিকে দেখে মন মানছে না আমার। রাফি আমাকে ভীষণ ভালোবাসে, এমন কাজ করতেই পারে না সে। আমি পরপর কয়েকবার ফোন করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলল। আমি তড়িঘড়ি করে অনিমার কাছে গেলাম। ওর মুখটাতে লাজুক লাজুক ভাব ফুটে উঠেছে। আমাকে দেখেই মুখটা নিচু করলো। অন্য সময় হলে হাসি ঠাট্টায় 2 কথা বলতাম হয়তো, কিন্তু এ মুহূর্তে আমার অন্তর পুরো ছাই ছাই। নিজের চোখকে ভুল প্রমাণিত করতে অধীর আগ্রহে ওকে জিজ্ঞাসা করলাম, তোর বোরের নাম কি রে? অনিমা বলল, তা তো মনে নেই, তবে বোর দেখছিস তো সিনু। আমার নাম সিনথিয়া, ও ভালোবাসে সিনু বলে ডাকে। আমার নিজের যন্ত্রণা চোখের জল লুকাতে চোরের মতো চাউনি করছে, আর ডুব গিলে অনেক কষ্টে কোনো রকম কথা বলছি। কেন, তুই দেখিসনি গর্ভবতী মানুষের মধ্যে কি তাকানো যায়? লজ্জা লাগে না বল? আমি জানি অনিমা লাজুক স্বভাবের মেয়ে, ওর বুকা কথা লাজুকতা আমার খুব ভাল লাগলেও আজকে অসহ্য লাগছে। এত ন্যাকামির কি আছে? আমি বিরক্ত নিয়ে বললাম, নিজের বর্ণা দেখে রেজিস্ট্রেশন পেপার সাইন করছিস? পাগল নাকি? যাজ্ঞা, নাম কি ছেলের? ডয়ারে ছেলের বায়োডাটা রাখা আছে দেখ। আমি তড়িঘড়ি করে উঠে ডয়ার খুললাম। মন প্রাণ দিয়ে চাইছি আমার রাফি যেন না হয়। আমি তখন ভাবছি রাফির কোনো আত্মীয়তে বিয়েতে হয়তো এসেছে। লিলিমা ছোট, ওর হয়তো বর চিনতে ভুল হয়েছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। ছেলের নাম রায়হান রাফি, ওর ছবিও দেওয়া। আমি বরফের মতো জমে গেলাম, সহ্য করতে পারছিলাম না। গোসল করার নাম করে ওয়াশরুমে ঘন্টাখানিক কাঁদলাম, চোখ মুখ ফুলে একাকার। রাফির কথা অনুকে বলা হয়নি, কারণ ও প্রেম ভালোবাসা পছন্দ করে না। ও জানলে আমার সাথে কথা বন্ধ করে দিত, তাই বলিনি। পুরো 1.5 ঘন্টা পর আমি ওয়াশরুম থেকে বের হলাম। শুনলাম একটু পর বিয়ে পড়াবে, কাজে এসেছে। অনিমার তেমন সাজগুজ পছন্দ না, সাজানোর দায়িত্ব আমার ওপর পড়ল। খুব সাদামাটা ভাবে সাজালাম। মেরুন কালারের জামদানি শাড়ি, হালকা করে লিপস্টিক আর একটু চিকন কালিতে চোখটা এঁকে দিলাম। গলায় একটা পাতলা চেইন, ডায়মন্ডের নেকলেস। সুরক্ষ চেনটাকে অবলম্বন করে আঁকড়ে ধরে আছে। ফর্সা গালটার মাঝখানে পাথরের ঝিলিক দিয়ে উঠেছে, তবুও অনিমাকে একদম পরীর মতো লাগছে। আমার ভিতরটা তখন আগুনের ধকধক করছে। এই যন্ত্রণা যে পায়নি সে কোনোদিনও বুঝবে না। আমি আসার আগেই ওদের কাজে কলমের বিয়ে হয়ে গিয়েছে, শুধু ধর্মীয়ভাবে বিয়েটা বাকি। আমি চাইলে রাফির মুখোমুখি হতে পারি, কেন করলো এমন জানতে চাইতে পারি, কিন্তু ইচ্ছা মরে গিয়েছে। যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে লুকিয়ে বিয়ে করতে আসে, তার মুখোমুখি আমি কোনোদিনই হব না। আজ অনিমাকে নিয়ে গেলে সকালের গাড়িতেই ঢাকা চলে যাব, সব ভুলে যাব। চোখ দুটো ভীষণ যন্ত্রণা করছে। যতটা পারছি লক্ষ্য চক্ষু আড়াল হয়ে থাকছি। মাগরিবের আজান হলো,
নামাজ শেষে সবাই ড্রয়িং রুমে গেল। একপাশে বসানো হলো বরসহ কয়েকজনকে, মাঝখানে পর্দা টেনে দেওয়া হলো। বর বউ মূলত সামনাসামনি বসে আছে, মাঝখানে পর্দা দেওয়া। অনেক জোরাজুরিতে আমাকে বসতে হলো কনের পাশে। বুকের ব্যথায় আমার জর্জরিত। কাজী তখন বিয়ে পড়াচ্ছেন। আমার চোখে পানি টলমল করছে। চোখের পানি লুকাতে মাথার কাপড় টেনে নিলাম। ওপাশ থেকে কাজী খুতবা পড়ানো শুরু করে দিলেন। তারপর বিয়ের নিয়ম অনুযায়ী যখন বললেন, বলো মা কবুল, অনিমা তখন চুপ করে রইল। পাশে বসে থাকা অনিমার ভাবি অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কবুল বলো। অনিমা হু করে কাঁদলো। আমার বুকটা যন্ত্রণায় ক্রসমন বের হয়ে গিয়েছে। হাত পা কাঁপছে, চোখের পানিতে ভিজে উঠছে আমার ওড়না। সবাই ভেবে নিচ্ছে বান্ধবীর জন্য বুক ফাটছে। ওর সাথে সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কেউ আমার বুকের ব্যথা দেখছে না। অনিমা 3 বার কবুল বলা শেষ করলো। কাজী যখন রাফিকে কবুল বলতে বলল, আমার জানটা মনে হয় বেরিয়ে যাবে এখন। ওপাশ থেকে কাজী বলে উঠল, বলো বাবা কবুল। আমার ভালোবাসার মানুষটা পরপর 3 বার বলল, আলহামদুলিল্লাহ কবুল। আমার ভিতরটা শূন্য হয়ে গেল, হারিয়ে গেল আমার রাফি। বিষাক্ত তীর যেন আমার বুকে একের পর এক গেঁদে পড়ল। আমার বুকটা এফুর ওফুর করতে দিল। আমি চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেললাম। অনিমা হু হু করে কাঁদছে। ভাবি চাচি আম্মু ওকে বুঝাচ্ছে। ঠিক তখনই পর্দার ওপাশে গলা খাকির দিল। কেউ একজন বলল, বোর ওপাশে যাবে। পর্দা ঠেলে এপাশে কেউ এলো, রাফি। আমি মাথার কাপড়ে সারা মুখটা ঢেকে নিলাম। রাফিকে দেখে চাচি আম্মা চলে গেলেন। আমিও পিছিয়ে গেলাম, নিজেকে ঢেকে ফেললাম রুমের পর্দার আড়ালে। অনিমার মুখটা তখন পাতলা ফিনফিনে দুপাট্টায় ঢাকা। রাফি সোজাসুজি অনিমার সামনে দাঁড়ালো। অনিমার কান্নার কারণে হেসকে উঠে গিয়েছে। রাফি পূর্ণ অধিকারে নির্ধায় 2 হাতে দুপাট্টা তুলে ধরল। চাঁদের মতো মুখটা তখন কান্না ভেজা। রাফি মনে মনে কিছু বলল, মনে হলো দোয়া পড়ছে। তারপর 2 হাতে আজলে অনিমার মুখটা রেখে কপালে চুমু খেলো রাফি। অনিমার মুখটা তখন লজ্জায় গোলাপি রং ধারণ করেছে, আর আমার মুখটা বিষাক্ত সুবলের মতো নীল হয়ে গিয়েছে। আমি আবারও দৌড়ে গেলাম ওয়াশরুমে। জন্না সেরে বসে রইলাম কতক্ষণ তা সত্যি জানা নেই আমার। অনিমাকে বিদায় দেওয়া হলো। আমি আর বের হইনি, কারণ রাফির মুখোমুখি হতে চাই না। ভোরের গাড়িতে ঢাকা ফিরতে চাইলাম, কিন্তু অনিমার খবর পাঠিয়েছে আমাকে আর নীলিমাকে যেন সকাল সকাল পাঠায়। অনেক সুলচাতরি দিয়েও বাঁচতে পারলাম না, তাই আমার আর নীলিমাকে সকাল সকাল পাঠানো হলো। না চাইতেও আরেকবার ফেসে গেলাম। নীলিমা বোরকা পরে, তাই ওর একটা বোরকা পরে নিলাম। সবাইকে বললাম নীলিমা ছোট, তবুও নেকআপ পরে যাবে, আর আমি ড্রেস পরে যাব। ভালো দেখাবে না বিষয়টা, তার চেয়ে বোরকা পরেই যায়। রাফি কখনোই বোরকা পরনে আমাকে দেখেনি, নেকাবে তো আরও না। তবুও যদি কথা হয় রাফি ঠিকই বুঝে যাবে আমি কে। রাফির মুখোমুখি হলে কি হবে, এটা ভাবতে ভাবতে রাস্তা ফুরিয়ে গেল। রাফির কাজিন এলো আমাদের অনিমার কাছে নিয়ে যেতে। আমি ঘরে ঢুকলাম, অনিমা আমার দিকে তাকিয়ে রইল। কখনো বোরকা না পরার কারণে অনিমা হয়তো চিনতে পারছে না। আমি নেকআপ তুললাম, সে সোজা এসে আমাকে জড়িয়ে ধরল। অনিমা সালোয়ার কামিজ পরে আছে। আমি যাওয়ার সাথে সাথে সে বলল, বোরকা খুল। আমি না করলাম। ও হয়তো একটু অবাক হলো। আমি বোরকা খুললাম না, তারপর অন্য কথায় গেলাম। পার্লারে সাজতে চেয়েছিল রে শিনু, তুই তো জানিস আমি কেমন। আমার অত সাজগুজ পছন্দ না, বলছি সাজবো না। অন্যের কাছে শাড়ি পরতে লজ্জা লাগে, তুই পরিয়ে দে। ও আমাকে নীল রঙের শাড়িটা পরিয়ে দিল। দরজা ও জানালা বন্ধ করে লাইট জ্বালিয়ে দিল। ব্লাউজ পেটিকোট পরে অনিমা আমার সামনে এলো, বলল তাড়াতাড়ি পড়া, সবাই আসার আগে। আমার প্রথমে চোখ পড়ল অনিমার গলায়। দবদবে গলার পাশে গুলগুল হয়ে রক্ত জমা হয়ে আছে। অনিমা আমার চোখে চোখ রেখেই লজ্জা পেল। সাথে সাথে আমার রক্ত ছলকে উঠল, বুকের মধ্যে ঝড় শুরু হলো। আমার একান্ত কাছের মানুষটা অন্যকে স্পর্শ করছে, আমাকে এটাও দেখতে হচ্ছে। চোখ সরিয়ে নিলাম। শাড়ির কুচি করতে গিয়ে একরকম অসংখ্য দাগ আমার চোখে পড়ল। সে যে তাকে গভীরভাবে শুয়েছে তা বুঝতে পারলাম। 2 চোখ ফেটে রক্ত বের হবে যেন, তবুও চুপচাপ শাড়ি পরালাম। আমি ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্যের হাতে দেখলাম, কবুল বলতে শুনলাম, ভালোবাসার স্পর্শ দিতে দেখলাম, আবার স্পর্শের চিহ্নগুলোও দেখলাম। তার বউ দেখলাম, বউয়ের ভেজা চুল দেখলাম। আমার তো হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার সমস্ত শরীর আগুনের মতো পড়ছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। অনেকক্ষণ পর পুরো অসুস্থ হয়ে গেলাম।
অনিমা আমাকে স্যালাইন খাওয়ালো। নিজের শরীরের ভার আমি টানতে না পেরে ফুলের সাজানো বিছানার উপর শুয়ে পড়লাম। চোখের পানিতে ভিজলো আমার ভালোবাসার মানুষের বালিশ। সে কি কখনোই জানলেও কি বুঝবে আমার কতটা যন্ত্রণা হয়েছে? জেনে বুঝে কেন এমন করলো সে? কত স্বপ্ন তো রাফি আমাকে দেখিয়েছিল, তাহলে সে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলো? বিয়ে করতে পারবে না, অন্য পাত্রে বিয়ে করতো, আমাকে জানাতো, কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন বিয়ে করলো? চাইলে সামনাসামনি হতে পারে, কিন্তু বান্ধবীর সুখের ঘর আমি ভাঙতে চাই না, তাই চুপ করে রইলাম। এর মধ্যে রাফি একবার অনিমার কাছ থেকে ঘুরে গেল। আমি অসুস্থ আর ঘুমিয়েছি ভেবে আর সাক্ষাৎ হলো না। বাড়ি ভর্তি মানুষের ভিড়ে রাফির আর সময় হলো না ওপরের ঘরের আসার, মুখোমুখি হতেও হলো না। অসুস্থ এই আমাকে নিয়ে বাবা দ্রুত ঢাকায় ব্যাক করলেন। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। 2 দিন হসপিটালে ভর্তি রইলাম। যেই দিন ফিরলাম সেই দিন রাতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল কফিলিং রাফি। ফোন ধরলাম না, কয়েকবার ফোন বাজলো। রাত 10টায় মেসেজ এলো। মেসেজ ওপেন করে আমি ঘেমে উঠলাম। মেসেজ ওপেন করলাম, সেখানে লেখা ছিল, প্লিজ বেলকনিতে আসো, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমি বেলকনিতে উকি দিলাম, ও সত্যিই এসেছে। আমি দরদর করে ঘামছি, কারণ বাবা বাসার নিচে গিয়েছে 5 মিনিট আগে। রাফি এই বাসায় নিচে আসা নতুন কিছু নয়। এর আগে অনেক রাতেই আমি আর রাফি ফোনে কথা বলেছি। সে বাসার নিচে দাঁড়িয়ে থেকেছে আর আমি বেলকনিতে। কিন্তু সেই দিন রাফি পরিচয় ছিল শুধু একজন পুরুষ, তাকে কেউ চিনত না। তবে আজ রাফির অন্য এক পরিচয় আছে, ও অনিমার হাজব্যান্ড। আমার বাবা মা তাকে এই পরিচয়ে চিনেন। সুতরাং এত রাতে আমার বাসা নিচে আমার বান্ধবীর বরকে দেখে অবশ্যই বাবা সহজভাবে নেবেন না। মাথা কাজ করছিল না। থম মেরে কিছুক্ষণ বসেছিলাম। অজানা আতঙ্কে আমি ঘেমে যাচ্ছিলাম বারবার। যে মানুষটা কয়েকদিন আগে লুকিয়ে বিয়ে করলো, আমাকে মশলার মতো পিষে পিষে এখন এসেছে আমার বাসায় নিচে ঢং করতে। ঢঙেরও তো লিমিট আছে। যন্ত্রণায় জর্জরিত সব অঙ্গ আমার। তাকে সামনে থেকে দেখার মতো অসহায় যন্ত্রণা অবশ্যই দুটো না হবে না। তার সামনে গিয়ে আমি কি বলবো? কোনো ভাষা নেই আমার। ওইদিকে ফোনের ওপর ফোন বেজেই চলছে। আমার ওপর দিয়ে যে ঝড় তুফান গিয়েছে যার জন্য, তার সাথে ফোনে দু কথা বলার মতো শক্তি আমার নেই। যারা এই পরিস্থিতিতে পড়েছেন তারাই বুঝবেন যে মানুষটা প্রতারণা করে সেই মানুষের সুর আর তার সম্মুখী হওয়া কতটা বেদনাদায়ক। অনেকভাবে চিন্তা কাঁপা কাঁপা হাতে রিপ্লাই করলাম, আমি বাসায় নেই, অন্যদিন দেখা করি। রাগ করছো শোনা? প্লিজ একটুখানি দেখেই চলে যাব। তোমাকে না দেখলে আমার ঘুমই হয় না। আমি মেসেজ পড়ে শিহরিত। নাটকবাজ কোথাকার, কথায় মনে হচ্ছে কিছুই হয়নি, সব আগের মতোই আছে। তবে যে পোড়া পড়ছি আমি, তাতে আমার ভিতরে গা ধরে গিয়েছে। এই গায়ের জ্বালা কোনো সুলসুতো মিষ্টি থাকতে মিটবে না। আমি শুধু আজকে বাঁচার জন্য তাল মিলিয়ে রিপ্লাই দিলাম, তুমি তো ভুলেই গেছো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। রাগ করবো কেন? তুমি নেই বলে আমি আন্টির বাসায় এসেছি। এখন চলে যাও, অন্যদিন দেখা করব। ও রিপ্লাই দিল, কাল অবশ্যই দেখা করব, আমার যেন আবার আসতে না হয় এখানে। আমি সেই দিন চিন্তায় সারা রাত ঘুমাতে পারলাম না। কাল কি হবে? কাল যদি দেখা না করি, তাহলে যদি ও আবার এখানে আসে আর যদি বাবা দেখে ফেলে, তিল থেকে তাল হয়ে যাবে, মান সম্মান যাবে, সবাই হয়তো আঙুল তুলবে আমার দিকে। নিজের মনের সাথে বোঝাপড়া করলাম, আচ্ছা সব বাদ দিয়ে যদি দেখা করি তাহলে কি হবে? সব সত্যি বলবো? সত্যি বললে কি হবে? সত্যি বলবো নাকি ও কি কি বলবো শুনবো? ওই বা কেন সব স্বাভাবিক দেখাতে চাচ্ছে? কি চাও ওই? এসব চিন্তা আমাকে কুকড়ে কুকড়ে খাচ্ছে। সারাটা রাত নির্ঘুমে কেটে গেল। যতটুকু সুস্থ ছিলাম নিজেকে শক্ত করে রেখেছিলাম, তাও এখন নড়বড়ে। এতক্ষণে যন্ত্রণায় পড়ছিলাম, এখন ভয় পাচ্ছে। মান সম্মান ভয়, কখন কে দেখে ফেলে, কখন যে কার প্রশ্নের সম্মুখীন হতে হয়। সারাদিন ভেবে সিদ্ধান্ত নিলাম রাফির মুখোমুখি হব। ভালোবাসার মানুষটা আর বিশ্বাস দুটোই আমি হারিয়েছি। হারানোর কিছুই নেই আমার। মান সম্মানটা অত্যন্ত বাঁচুক। আমি সাহসের সঞ্চয় করলাম। আমি রাফিকে বিকাল 5টা নাগাদ লেকের কাছে আসতে বললাম। রাফি ঠিক কী কারণে বিয়ে করেছে আমার জানা নেই। অনেক লোভী পুরুষ থাকে যারা মনে করে বউ গার্লফ্রেন্ডের চেয়ে পরনারী সুন্দর, তাই বউ রেখে বিয়ে করে। আবার অন্যকে গার্লফ্রেন্ড প্রতিশ্রুতি দিয়ে অন্য নারীকে বউ করে। কেন যেন মিস ডায়নার কথাগুলো খুব মনে পড়ছিল। মিস ডায়না ছিলেন সব দিক দিয়ে সুন্দর। তার স্বামী যখন পরক্রিয়ায় আসক্ত হয়, এই কথা তিনি যখন জানতে পেরেছিলেন,
মিস ডাইনা সেই দিন তার পার্সোনাল মেকআপ আর্টিস্টকে বলেছিলেন, আজ তাকে এমনভাবে সাজাও যাতে সবাই বলে আমি বেস্ট। এরপর লন্ডনের একটি প্রোগ্রামিং মিস ডাইনার একটি গ্রাউন্ড পরে নিয়েছিলেন। সেই ড্রেসটাকে রিজেক্ট ড্রেস বলা হয়। তিনি বলেছিলেন, আমার হাজব্যান্ড আমাকে চুজ করেনি, দুষ্ট আমার না, দুষ্ট তার। রিভিক্স আসলেও এভাবেও নিতে হয়, নিজেকে দুর্বল করে নয়, নিজেকে বেস্ট করে করে তোলো, রিভিক্স নিতে হয়। আমি সূত্রটি ফলো করলাম। আমার ভিতরেও ব্যথা মোমের আলোর মতো টিপ টিপ করে জ্বলছিল। শুধু মনে হচ্ছিল রাফিও সুন্দরের লোভেই যদি অন্য নারীকে বিয়ে করে থাকে, তাহলে আজকে আমি তার সামনে গিয়ে তাকে অমৃত ভোগাবো। আফসোসের বন্যা বয়ে যাবে তার জীবনের শেষ প্রান্তে। এটি হবে আমার প্রতিশোধ। যদিও আমার দুর্বল শরীর, তবুও মনের জোর নিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করলাম। তার সামনে কখনো শাড়ি পরা হয়নি, প্রতিপক্ষের সামনে কখনো দুর্বল হতে নেই, হতে হবে কনফিউজ আর স্ট্রং, যাতে দেখে প্রতিপক্ষ দু পা পিছিয়ে যায়। গোলাপি ব্লাউজের ওপর সাদা শাড়ি পরলাম, গলায় পরলাম পাতলা চেন, কানে ছোট ছোট দুল, ডায়মন্ডের কাটের সাদা স্টোরি মায়ের চুড়ি জোড়া পরে নিলাম। চুলগুলোকে সাধারণ করে উঠতে দিলাম। খোলা চুল কখনো বাইরে যায়নি, কিন্তু আজ যে আমাকে সুন্দর লাগতেই হবে। সুন্দরের খুঁজে যে পুরুষ আমাকে ছেড়ে অন্যকে বিয়ে করলো, তার চোখে আমাকে বিশ্ব সুন্দরী লাগতে হবে, যেন সে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করে। আমি বিকাল 5টা নাগাদ লেকের পাকে দাঁড়ালাম। সে সময় মতো পৌঁছালো। আমি তার চোখে তাকাতেই পারছিলাম না। প্রতারক দেখে আমার বুক কাঁপছিল, হাত পায়ে শক্তি ফুরিয়ে আসছিল। অথচ সেই মানুষটা কি সুন্দর করে বিয়ে করে এখন বুক ফুলিয়ে দেখা করতে এসেছে। মনে হচ্ছে কতই না সৎ। মনে হচ্ছে আমি চোর, সেই পুলিশ, কিন্তু আমি তো চোর নয়। চোর যদি কেউ করে তাহলে সে। আমাকে হতে হবে আজ মিস ডাইনা। আত্মবিশ্বাস না থাকলেও চলবে না। আমি ঠিকঠাকভাবে দাঁড়িয়ে রইলাম। চাইলাম সবচেয়ে মিষ্টি করে কথা বলবো, যাতে মনে হয় আমার চেয়ে মিষ্টি মেয়ে পৃথিবীতে দ্বিতীয়টা নেই। তারপর না আসল খেলা। সব কষ্টের হিসাব নেব আমি। রাফি এলো, আমি সালাম দিলাম। সে উত্তর দিল। তার চোখ দেখেই বুঝলাম সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। লোভী প্রতারক সাবলা কোথাকার। মনে মনে বলতে এই ভাবনার ছেদ ঘটিয়ে সে বলল, তোমাকে খুব খুব সুন্দর লাগছে, তোমার চুলগুলো এত লম্বা, এত সুন্দর। মনে মনে নিজেকে বাহ দিচ্ছে। প্ল্যান সাকসেস, দেখ কেমন লাগে এখন। আমি ঠোঁট বাঁকিয়ে হাসলাম, তারপর বললাম, আরে না, কি বলো? সে চোখের পলক না ফেলতেই বলল, তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হলো। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।